হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর আমি মনোলিনা আয়ারল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে পনিরের দারুণ একটা রেসিপি দেখাবো। সেটা হলো উইদাউট অয়েল, উইদাউট ঘি, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু ছাড়া একটা মটর পনিরের রেসিপি। তো সেটার জন্যই যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটাই আপাতত ঘরে ছিল না, যেটা হলো কিনা পনির। তো আমি সেটাই এখন বেরিয়ে পড়েছি আনতে আমার বাড়ির সামনের যে শপিং সেন্টারটা আছে সেখান থেকে। তো প্রসঙ্গত বলে রাখি, এই শপিং সেন্টারটা আমার বাড়ি থেকে জাস্ট বেরিয়ে 2 পা এগোলেই। আর সম্ভবত এই শপিং সেন্টারটাই আয়ারল্যান্ডের সবথেকে বড় শপিং সেন্টার। তো আজকে তো সময় হবে না, কারণ একটু তাড়াই আছি পুরো শপিং সেন্টারটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। বাট নিশ্চয়ই আমি এরপরে কোনো একটি ব্লগে আপনাদের এই শপিং সেন্টারটার পুরো ভিডিওটা করে দেখাবো। বাট আপাতত চলুন আমরা তাড়াতাড়ি চলে যাই একটু আশপাশটা দেখতে দেখতে। যেই দোকানটা থেকে আমি পনিরটা কিনবো সেই দোকানটায়। ওই যাওয়ার পথে যতই ভাবি দাঁড়াবো না, কিন্তু কি হয় মানে যখনই দেখি যে এখানে এত দোকান, এত কিছু অফার চলছে, দাঁড়িয়ে তো পড়ি। আর এই আইসক্রিম শপটা এখানে খুব ফেমাস একটা আইসক্রিম শপ, জিনোজ নাম। খুব ভালো ভালো আইসক্রিম পাওয়া যায়। আর এইটা হলো কিনা আমাদের কফি শপ, খুব ভালো এখানে কফি বিক্রি করে। সকাল সন্ধে সবসময় যখনই আসি দেখি এখানকার লোকেরা বসে এখানে কফি খায়। এরা আসলে কফি খেতে, বসে একটু গল্প করতে, সময় কাটাতে স্পেশালি উইকেন্ডগুলোতে খুব বেশি পছন্দ করে। কথা বলতে বলতে চলে এসেছি যে দোকানটায় যাব, এই যে ডান্স স্টোর। তো এখানেই আমি আজকে পনিরটা কিনবো। এতদিন যাবৎ আমি যখনই পনির কিনতাম সেটা সাধারণত এশিয়ান স্টোরগুলো থেকেই কিনতাম। এখানের আইরিশ যে গ্রসারি স্টোর, সেখানে পনিরটা পাওয়া যেত না। বাট এই কিছুদিন যাবৎ দেখছি পনিরটা আমাদের এখানেও পাওয়া যাচ্ছে। আসলে আমি প্রথমে ভেবেছিলাম যে পনিরটা মনে হয় কোনো ইন্ডিয়ান কোম্পানি মেড, বাট তারপরে যখন চেক করি তখন দেখি যে না, পনিরটা অ্যাকচুয়ালি ডেনমার্কের। তো ওরা তো এখানকার লোকেরা পনির সেরকমভাবে খায় না, তারা বেশিরভাগ চিজ হিসেবেই খায়। আর তারা এখানকার লোকেরা পনির মানে ভেজ আইটেমে যে আমাদের কাছে পনির একটা মেন আইটেম, সেটা তাদের কোনো রকম সেই সম্পর্কে আইডিয়াই নেই। তো এটা সাধারণত আমরা যারা ইন্ডিয়ানরা তারা এই পনির চিজটাকেই কিনে পনিরের মতো করে খাই, আর এটা অবিকল পনিরের মতোই খেতে। আর এই যেতে যেতে এই সেকশনটা আমি যখনই পার হই আমি কখনোই নিজেকে আটকাতে পারি না। এত সুন্দর গন্ধ আসে এই বেকিং সেকশনটা থেকে সবসময়, যে মনে হয় একটু কিছু এখান থেকে খেয়ে যায়। বাট না, আজকে কিছু নিইনি। ওই দেখেছেন এখানে সব শ্যাম্পু কন্ডিশনারে কত সেল দিচ্ছে, সব হাফ প্রাইসে বিক্রি করে দিচ্ছে। হয়তো স্টক ক্লিয়ারেন্স করবে, এই জন্য। বলতে বলতে চলে এসেছি এই চিজ, পনির, দুধ এই সেকশনটাতে। তো এই যে এই পনিরটাই আমি নেব। নাম এটার পরম পনির, বাট এটা কিন্তু শুনতে ইন্ডিয়ান নাম হলেও এটা ডেনমার্কের কোনো একটা কোম্পানি মেড। প্রত্যেকটা প্যাকেটের দাম 1.99 ইউরো, মানে ওই আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 180 টাকা মতো। আর এটা 200 গ্রামের এক একটা পার প্যাকেট। তো আমি 4টে প্যাকেট কিনে নিলাম, আমার অনেক দিন চলে যাবে, এই জন্যই আর কি। তো চলুন, কথা বলতে বলতে আমি বাড়ি চলে এসেছি। আর আমি পনিরগুলোকে কেটে নিয়ে কিউব কিউব করে তাতে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এয়ার ফ্রায়ারের মধ্যে একটা ফয়েল পেপার বিছিয়ে দিয়ে, এটাও অপশনাল ফয়েল পেপার বেছানো, আমি নোংরা যাতে না হয় তাই জন্যই বেসিক্যালি এটা করে থাকি। তো পনিরের পিসগুলোকে দিয়ে এবার হালকা করে 10 মিনিট ভেজে নেব। তবে এই স্টেপটা একেবারেই অপশনাল। আপনাদের বাড়িতে যদি এয়ার ফ্রায়ার না থাকে তাহলে আপনারা পনিরগুলোকে কেটে গরম জলে ভিজিয়ে রাখতেও পারেন, সেটাও না করতে পারেন, পুরোপুরি আপনাদের চয়েসের ওপর। এরপরে আমি একটা বাটিতে মোটামুটি 4 চা চামচ মতো টক দই নিয়ে নিলাম এবং তার মধ্যে একে একে গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো আর কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো ভালো করে অ্যাড করে মিশিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টের মধ্যে আমি জিরে গুঁড়োটা অ্যাড করছি না এই কারণেই, কারণ গোটা জিরে আমি ফোড়নে দেব।
তো সেটারই সুন্দর একটা অ্যারোমা বেরোবে এই রান্নাতে, তাই জন্য। আর এইদিকে আমি টমেটোগুলোকে একটু বড় বড় করে কেটে পিউরি বানিয়ে নিয়েছি, 2টো গোটা টমেটো এখানে ইউজ করেছি। আর নিয়েছি 4-5টা কাজু বাদাম, সেটাকেও জলে মিশিয়ে ভালো করে একটু বেটে নিয়েছি। আর নিয়েছি ফ্রোজেন পিস, এখানে এরকমভাবে পিসের প্যাকেট পাওয়া যায়, তো সেটাকেই আমি মোটামুটি নিয়ে 1 বাটি গরম জলে সেটা ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ, যাতে সেটা নরম হয়। এরপরে কড়াইতে একটা প্যান নিয়ে তার মধ্যে গোটা জিরে, তেজপাতা আর কটা গোটা গরম মশলা দিয়ে একটু ড্রাই রোস্ট করে নিলাম। এরপরে আমি যে দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ডিরেক্টলি আমি এই প্যানের মধ্যে ওই ড্রাই রোস্ট করা মশলার ওপর দিয়ে দিলাম। মনে রাখবেন পুরো রান্নাটাই কিন্তু এখানে লো টু মিডিয়াম ফ্লেমে হবে। আর যখন আমরা দইটা দেব কড়াইতে তখন কিন্তু ফ্লেমটা একদম লো করে রাখতে হবে, নয়তো দই ফেটে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এই যে দইয়ের মিশ্রণটা দিয়ে এরকম ভালো করে নাড়াচ্ছি। আর এটা যখনই শুকিয়ে আসছে অল্প অল্প করে একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দইয়ের পেস্টটা যতক্ষণই কষাতে হবে যতক্ষণ না হালকা হালকা দই থেকে মানে তেল বেরিয়ে আসছে, দইয়ের যে ইন্টারনাল যে তেল থাকে সেইটা যতক্ষণ না বেরিয়ে আসছে। তাই অল্প অল্প করে জল দিয়ে আপনাদেরকে ভালো করে পেস্টটা বানাতে হবে। এরপরে আমি টমেটো পিউরিটা ঢেলে দিলাম এবং সিমিলারভাবেই এটাকেও মানে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা আছে ভালো করে মশলাটা কষাচ্ছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর যতক্ষণ না এই মশলাটা পুরোপুরি গাঢ় হয়ে আসছে। যেহেতু এই রান্নাতে মোটামুটি কিছুই সেরকম ইনগ্রেডিয়েন্টস নেই মশলা বা খুব রিচ গ্রেভির জন্য, তাই মশলার কষানোটাই কিন্তু এখানে আসল, যাতে আমাদেরকে সময় দিতে হবে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস থেকে তাদের যে ভেতরের যে ইন্টারনাল অয়েলটা থাকে সেটা যেন বেরোয়। তো প্রথমেই টমেটোটা যখন আমি কষাচ্ছিলাম তারপরে আমি মাঝখানে একটু গরম জল দিয়ে কষিয়েছি এবং সেটা কষাতে কষাতে যখন জলটা টেনে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘন টেক্সচার হয়ে আসছে এটার, আর হালকা হালকা করে কিন্তু এটার তেলও বেরোচ্ছে। এরপরে আমি এই কাজু বাদাম পেস্ট যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবং সিমিলারলি কাজু বাদাম পেস্টটা দিয়েও আমি এরকমভাবে হালকা হাতে নাড়াতে থাকছি এবং যখনই গ্রেভিটা একটু ঘন হয়ে আসছে তখনই আমি হালকা করে গরম জল মিশিয়ে সেটাকে আরও বেশি কষিয়ে নিচ্ছি। রান্নার কষানোটাই এই রান্নাটাই মেন, কারণ আমাদের যেহেতু আমরা অন্যরকম গ্রেভির জন্য কোনো রকম পেঁয়াজ আদা রসুন কিছু ইউজ করছি না বা তেল জাতীয় কিছু ইউজ করছি না, তাই আমাদেরকে সময় দিতে হবে যাতে টমেটো পিউরি বাদাম বাটা বা দই থেকে একটু তেল বেরোয়। তো এরপরে আমি কাঁচা লঙ্কা 2টো চিড়ে রেখে সেটাকেও ভালো করে দিয়ে এই মিশ্রণটার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আমার স্পাইসি লেভেলটা যেরকম আছে সেই অনুযায়ী আপনারা চাইলে এটা কম বেশিও করতে পারেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন তার সাথে সাথে জল আমি অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি আর মশলাটা ধীরে ধীরে কষাতে থাকছি। এরকমভাবে হালকা হাতে কষাতে কষাতে যখন মশলাটা একদম জল টেনে এরকম শুকনো অবস্থায় চলে আসবে ততক্ষণ অবধি আপনাদের কিন্তু মশলাটা কষাতেই হবে। এবং তারপরে আমি এর মধ্যে অনেকটা মোটামুটি গরম জল অ্যাড করে নিয়েছি এবং এই মিশ্রণটা এই গরম জলটার মধ্যে ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট বা স্মুথ গ্রেভি যেটা হয় সেটা আমি তৈরি করে নিচ্ছি। এরপরে একে একে আমাকে ওই পিস আর পনিরগুলো দিতে হবে। প্রথমে পিসটা দিয়ে দিলাম এবং পিসটা দিয়ে ভালো করে আবার গ্রেভিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে আমাদেরকে একে একে দিয়ে দিতে হবে এই এয়ার ফ্রাই ভেজে রাখা পনিরগুলো বা না ভাজা পনিরগুলো, আপনাদের যেরকম সুবিধা হয় সেই হিসেবে। তো এই পনিরগুলোকেও ধীরে ধীরে আমি অ্যাড করে এবারও কিন্তু বেশ কিছুক্ষণ পনিরের এই যে গ্রেভিটা এটাকে ভালো করে কষতে দিতে হবে, যাতে পনিরেরও যে ইন্টারনাল একটা অয়েল থাকে সেটা যেন বেরিয়ে আসে এবং সেটাও ধীরে ধীরে এই গ্রেভির সাথে মেশে। তো আমি ভালো করে এই গ্রেভিটার সাথে পনির আর মাটরটাকে যখন আমি মিক্স করে নিচ্ছি এরপরে আমি এটাকে দেখছেন যে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ মোটামুটি 5 থেকে 7 মিনিট রেখে দেব, যাতে গ্রেভিটা সুন্দর আরও ঠিক হয়ে আসে এবং আরও পনিরের যে ইন্টারনাল অয়েল সেটা ভালো করে ছেড়ে আসে।
5 থেকে 7 মিনিট পর যখন আমি ঢাকা খুললাম, বাটার পনিরের টেক্সচারটা কিছুটা এই রকম, ইটস রেডি টু সার্ভ। আর তার শেষে আমি একটু কুচি করে রাখা ধনেপাতাও মিশিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য, এটাও পুরোপুরি অপশনাল। তো আমার মাটার পনির উইদাউট অয়েল, জিঞ্জার, গার্লিক, অনিয়ন ইজ রেডি টু সার্ভ। আপনারা বাড়িতে নিশ্চয়ই এটা ট্রাই করবেন, আমাকে জানাবেন যদি পছন্দ করে থাকেন কেমন লাগলো কমেন্টে। ততক্ষণের জন্য টাটা।